শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন টপিক পড়ব। সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একদম শেষের দিকে চলে এসেছি। তো নতুন টপিক একটা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের যে সম্পর্ক। আমরা সামাজিক বিজ্ঞান আর সমাজবিজ্ঞান এটা নিয়ে অনেক সময় গুলিয়ে ফেলি। ধরো সামাজিক বিজ্ঞান হচ্ছে একটা ছাতা, আমব্রেলা, যার নিচে কতগুলো লোক আছে। সে লোকগুলো হচ্ছে, সে ব্যক্তিগুলো হচ্ছে সামাজিক বিজ্ঞান যদি ছাতা হয়, তার বিভিন্ন শাখাগুলো হচ্ছে সে লোকগুলো। আমরা জানি অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান কিংবা মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এরা সবাই সামাজিক বিজ্ঞান। কিভাবে? কারণ এই শাখাগুলোর বিশেষত্ব হচ্ছে যে তারা সমাজের মানুষ নিয়ে চিন্তা করে, সমাজের মানুষ নিয়ে স্টাডি করে। তো আজকের ক্লাসে আমরা এগুলোই পড়ব। সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানের সম্পর্ক। প্রথমেই আমরা চলে আসি নৃবিজ্ঞানে। নৃবিজ্ঞানকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা পাবো যে দৈহিক নৃবিজ্ঞান, আরেকটা পাবো সামাজিক নৃবিজ্ঞান। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের যখনই যে কোনো কিছুই পড়বে, সবার আগে একটা কথা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে জ্ঞান কিন্তু অখণ্ড। অর্থাৎ মানুষ যেই জ্ঞান বিজ্ঞানের চর্চা করে সেগুলোকে আমরা নাম দিয়েছি বিভিন্ন। আমরা গণিত, রসায়ন, জ্যোতির্বিদ্যা, সামাজিক বিজ্ঞান, এই যে নাম দিয়েছি সেটা আমাদের সুবিধার জন্য, কিন্তু জ্ঞান আসলে একটা সামগ্রিক, একটা অখণ্ড বিষয়। তো যাই হোক, নৃবিজ্ঞানে আমরা দেখছি যে দৈহিক নৃবিজ্ঞান এবং সামাজিক নৃবিজ্ঞান, এই ভাগটা করাতে যে সামাজিক নৃবিজ্ঞান এই অংশটাই মূলত সমাজবিজ্ঞানের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। Anthropologists usually study past cultures and pre-industrial societies that continue today, as well as the origins of humans. এটা শিফার, সমাজবিজ্ঞানী শিফারের একটা মন্তব্য। তিনি বলছেন যে নৃবিজ্ঞানীরা কি করে, তারা স্টাডি করে পাস্ট কালচার্স, অতীতের যে সংস্কৃতিগুলো, এবং প্রি ইন্ডাস্ট্রিয়াল অর্থাৎ প্রাক শিল্পযুগের সোসাইটিস, সমাজগুলোকে। এখন এই যে কালচারের নিচে দাগ দেখতে পাচ্ছ, সোসাইটির নিচে দাগ দেখতে পাচ্ছ, এই বিষয়গুলো কিন্তু একেবারেই সমাজবিজ্ঞানের মূল আলোচনার বিষয়। দ্যাট কন্টিনিউ টুডে, মানে আজকে পর্যন্ত যেটা চলে এসছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অরিজিনস অফ হিউম্যানস, মানে মানবের উৎপত্তি, সেটা নিয়েও নৃবিজ্ঞান কাজ করে। এই যে নৃবিজ্ঞানের কাজ সম্পর্কে শিফারের যে মন্তব্যটা, এখানেই একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে নৃবিজ্ঞান আর সমাজবিজ্ঞানের সম্পর্কটা কোথায়। আমরা জানি নৃ অর্থ কি, মানুষ। নৃবিজ্ঞান হচ্ছে মানুষ নিয়ে স্টাডি করে, মানুষ কোত্থেকে আসলো, মানুষের বিভিন্ন ধরন, মানুষ কেমন আচরণ করছে। এখন এই যে মানুষ নিয়ে যে স্টাডি, তার একটা বড় অংশ হচ্ছে মানুষের আচরণ, এবং মানুষ বিভিন্ন যে সম্প্রদায়ভুক্ত হয়ে, বিভিন্ন সংস্কৃতিভুক্ত হয়ে তারা যে বিভিন্ন আচরণ করে। যেমন আমরা জানি যে আমরা বাঙালিরা এক ধরনের সাংস্কৃতিক বৈশিষ্ট্য চর্চা করি, আবার যারা আদি নৃগোষ্ঠীর আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আছে, তারা আবার অন্য রকমের বিশ্বাস, অন্যরকম মূল্যবোধ, অন্যরকম জীবনযাত্রা তারা চর্চা করছে। এখন নৃবিজ্ঞানের এই যে বিষয়টা, এটা কিন্তু সমাজবিজ্ঞানেরও একটা অংশ, যে সমাজবিজ্ঞানও জানার চেষ্টা করে যে বিভিন্ন সমাজ কেমন ভাবে ফাংশন করছে। এখন এই যে নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান দুইটা আলাদা বিষয়, কিন্তু তাদের মূল একটা জায়গায় মিল আছে, সেটাই আমরা বলছি সামাজিক নৃবিজ্ঞান। অর্থাৎ সামাজিক নৃবিজ্ঞানে যেটা কাজ করে সেটা হচ্ছে মূলত তারা দেখার চেষ্টা করে যে বিভিন্ন সম্প্রদায়গত বা বিভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্যের যে জীবনযাত্রা, যেই গোষ্ঠীগুলো জীবনযাত্রা করে, সেটা মূলত তাদের স্টাডির বিষয়। আমরা দেখব, আমরা নৃবিজ্ঞানী মর্গ্যানের কথা জানি। তার অনেক কাজ আছে যে কি করে তিনি দেখিয়েছেন যে কি করে আদিম সাম্যবাদী সমাজ ছিল প্রাচীনকালে, এবং বর্তমানের যে ব্যক্তি সম্পত্তি, সে তার কারণে সমাজটা যে ভিন্ন হয়ে যাচ্ছে। তো আমরা দেখেছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর যে
জীবনযাত্রা, সেটাই মূলত সমাজবিজ্ঞান খুব আগ্রহ নিয়ে দেখছে। এটা একটা অংশ। সমাজবিজ্ঞান মূলত আরও বিশদ বিষয়ে আলোচনা করে এবং বিভিন্ন পার্টিকুলার বিষয়ে তারা আলাদা আলাদাভাবে আলোচনা করে, কিন্তু মূলত নৃবিজ্ঞানের এবং সমাজবিজ্ঞানের সম্পর্কের জায়গাটা হচ্ছে এটাই যে তারা মানুষের জীবনযাত্রা, বিভিন্ন সাম্প্রদায়িক বিভিন্ন সম্প্রদায়ের যে জীবনযাত্রা আছে, তাদের আচরণ, তাদের গোষ্ঠীগত যে জীবন প্রণালী, সেগুলো নিয়ে সেই বিশ্বাস, সেই মূল্যবোধকে তারা স্টাডি করে। এরপরে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কের কথা যদি বলি, এখানে খুব সহজেই তোমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান দুইটা আলাদা বিষয়। সমাজবিজ্ঞান নাম শুনেই বোঝা যাচ্ছে, আমরা এতদিন পড়ে এসেছি, জানি যে সমাজ এবং মানুষ সম্পর্কিত একটা স্টাডি। আর রাষ্ট্রবিজ্ঞান কি করে? রাষ্ট্র এবং ক্ষমতা, এটাই মূলত তাদের আগ্রহের বিষয়। এখন দেখো, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান কোনোটাই কিন্তু, সবটাই কিন্তু মানুষের রাষ্ট্র, মানুষের সমাজ নিয়ে কাজ করছে। তাদের একটা কমন এরিয়া আছে। এই কমন এরিয়াটাকে আমি অ্যারো চিহ্ন দিয়ে বলছি কি? রাজনৈতিক সমাজবিজ্ঞান। অর্থাৎ সমাজবিজ্ঞানের যেই অংশে আমরা দেখি যে রাষ্ট্র কিংবা ক্ষমতা, কে কিভাবে ক্ষমতা অর্জন করবে কিংবা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবে, এই বিষয়গুলো, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্র কিভাবে বিবর্তিত হয় কিংবা সংবিধান, সরকার কিভাবে পরিচালিত হবে, এগুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আগ্রহের জায়গা। তেমনি সমাজবিজ্ঞান যেহেতু মানুষ সম্পর্কে কাজ করে, আর মানুষ তো রাষ্ট্রের বাইরে না, মানুষ ছাড়া তো রাষ্ট্রই হবে না, তো এখানে হচ্ছে সেই কমন এরিয়াটা যে সমাজ এবং রাষ্ট্রবিজ্ঞানের মেইন যে সম্পর্ক, সেটা হচ্ছে যে সমাজবিজ্ঞান রাষ্ট্রের একজন নাগরিক হিসেবেও ব্যক্তির যে আচরণ, সেটা সমাজকে কিভাবে প্রভাবিত করে, সেগুলো নিয়েও আলোচনা করে। তাহলে একটা আরেকটার সাথে খুব গভীরভাবে সম্পর্কিত। আর আমরা তো জানি যে এর আগের ক্লাসে যখন আমরা পড়েছিলাম যে আসলে রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রচিন্তা কিন্তু বহু আগেকার থেকে ছিল, সেই প্লেটো, অ্যারিস্টটলের সময় থেকে। এবং আজকের যে সমাজবিজ্ঞানের যে চিন্তা ভাবনা আমরা দেখি, সেটা কিন্তু ওই চিন্তা ভাবনার কাছে ঋণী। আর এখানে একটা কথা বলি, মিল তো আমরা বলছি, যেমন এর আগের স্লাইডে এর আগেরটাতে নৃবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের যে সম্পর্ক, সেখানে কিন্তু কিছু মিল আছে, আবার কিছু পার্থক্য আছে। যেমন সমাজ কি করে? সমাজবিজ্ঞানের একটা স্টাডির উপায়টা হচ্ছে তারা পর্যবেক্ষণ এবং বিভিন্ন জরিপ করে সমাজকে বোঝার চেষ্টা করে। কিন্তু নৃবিজ্ঞানের একটা বড় হাতিয়ার হচ্ছে গবেষণার, সেটা হচ্ছে এথনোগ্রাফিক স্টাডি বা পার্টিসিপেন্ট অবজারভেশন, অর্থাৎ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। তো এগুলো তোমরা ওই সামনের চ্যাপ্টারে পাবে। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কি করে সমাজকে স্টাডি করা হবে, সেখানে এই দুইটা বিষয়ের পার্থক্য আছে, সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানে। আবার এটাতেও পার্থক্য আছে যে নৃবিজ্ঞান একেবারেই মানুষের ব্যক্তি পর্যায়ে এমফাসিস দেয়, যেটা সমাজবিজ্ঞান করে না। সমাজবিজ্ঞানের মেইন টার্গেট হচ্ছে সমাজ কাঠামো বা পুরো একটা সমাজ ব্যবস্থা সামগ্রিকভাবে কি করে বিভিন্ন ঘটনার ভিতর দিয়ে যায়, কিভাবে আচরণ করে, কি সমস্যা তারা সমাজ একটা সামগ্রিকভাবে কিভাবে ফেস করে। তো এই জিনিসগুলো সমাজবিজ্ঞানের বিষয়। তো কিছুটা পার্থক্য আছে, কিছুটা সম্পর্ক আছে, এজন্যই তো তারা আলাদা একটা ডিসিপ্লিন। এরপরে সমাজবিজ্ঞান এবং অর্থনীতির কথা যদি বলি, সমাজবিজ্ঞান এবং অর্থনীতি একটা আরেকটাকে ছাড়া চলতে পারবে না। কেন চলতে পারবে না, তার কারণটা বলছি। সামাজিক পারিপার্শ্বিকতাকে উপেক্ষা করে অর্থনীতির আলোচনা সম্ভব নয়। মানুষের অর্থনৈতিক আচরণ, চিন্তাভাবনা প্রভৃতি একান্তভাবে সামাজিক মূল্যবোধ ও সামাজিক কাঠামোর ওপর অনেকাংশে নির্ভরশীল। অর্থাৎ আমি জানি অর্থনীতি মানেই হচ্ছে কিভাবে উৎপাদন হবে, কিভাবে তা বন্টন হবে, কাদের মাধ্যমে বন্টন হবে, এটাই তো। অভাব এবং চাহিদাকে সীমিত সম্পদ দিয়ে কি করে মেটানো সম্ভব, এটাই মূলত অর্থনীতির একেবারে কেন্দ্রীয় বিষয়। এখান থেকে অর্থনীতির জন্ম। এখন মানুষ, তার কিছু বিশ্বাস আছে, কিছু মূল্যবোধ আছে, সাংস্কৃতিক কিছু ব্যাপার তার মধ্যে থাকবে।
এখন আমি যদি একটা সমাজের এই উৎপাদন ব্যবস্থা কিংবা অর্থনৈতিক কার্যাবলী বুঝতে যাই, তাহলে তার বিশ্বাসকে, তার সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে, তার আচরণকে, তার চিন্তাভাবনাকে বুঝতে হবে। আর এই জন্যই আমাদের দরকার সমাজবিজ্ঞানকে। এখানে দেখো, আমরা কার্ল মার্কসের কথা সামনে পড়ব, যেহেতু তোমরা একেবারেই প্রাইমারি স্টেজে আছো এই জন্য খুব বেশি কিছু বলছি না। তবে এটুকু একটা ধারণা দিই যে কার্ল মার্কসের কথা তোমরা শুনবে, জার্মান দার্শনিক, তিনি সমাজবিজ্ঞানে তার প্রচুর অবদান। তিনি বলেছেন যে তার থিওরিটাই হচ্ছে যে একটা সমাজের অর্থনীতির উপরে নির্ভর করে সে সমাজের বিশ্বাস, সেই সমাজের মূল্যবোধ, সংস্কৃতি কেমন হবে। তার মানে তিনি বলার চেষ্টা করছেন অর্থনীতি প্রধান, একটা সমাজের অর্থনীতি ঠিক করে যে সেই সমাজের অন্য যাবতীয় বৈশিষ্ট্য কেমন হবে। এখানে আমি সেটাই বলছি যে কার্ল মার্কসের কথা ধরে সমাজের মৌল কাঠামো এটা, আর সমাজের উপরি কাঠামো এটা একটা আরেকটার হাত ধরে চলে। উপরি কাঠামো বলতে তিনি বোঝাচ্ছেন সংস্কৃতি, বিশ্বাস, ধর্ম এগুলো, আর মৌল কাঠামো হচ্ছে বেসটা, সেটা হচ্ছে অর্থনীতি। অর্থাৎ একটা গ্রামীণ সমাজ তার মূল্যবোধ কেমন হবে, তার বিশ্বাসগুলো কেমন হবে, নির্ভর করছে তার উৎপাদন ব্যবস্থা তথা কৃষির উপরে। একটা গ্রামীণ ব্যবস্থা বা গ্রামীণ সমাজ ব্যবস্থা হচ্ছে কৃষি নির্ভর, অতএব তার বিশ্বাসগুলোও হবে ওই রকম। আমরা জানি যে তোমরা এই যে কিছুদিন আগে হ্যালোউইন গেল, ইউরোপের যদিও সংস্কৃতি এটা, যে এটা একেবারেই আগেকার দিনে ইউরোপে যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ছিল, যেখানে কৃষিতে কৃষি নির্ভর সমাজ ছিল, তাদেরই একটা উৎসব এটা। আমাদেরও আছে একটু অন্যরকমভাবে নবান্ন। অর্থাৎ তুমি তো একটা শহর অঞ্চলে নবান্ন উৎসব বুঝতে পারবে না, এটা বোঝার জন্য তোমাকে কৃষি নির্ভর একটা সংস্কৃতিতে যেতে হবে। তো এগুলো আরও ডিটেলে আমরা পড়বো যখন গ্রাম এবং শহরের সমাজে পড়বো। তো এর মধ্যে আমি শুধু এটুকু বোঝাতে চাই, সেটা হচ্ছে যে অর্থনৈতিক কার্যাবলী কি হবে তার উপর নির্ভর করছে যে সেই মানুষটা কি চিন্তা করে, সে কোন সমাজে থাকে। তো যদি আমি একটা উদাহরণের মাধ্যমে বলি, তোমরা ম্যাক্স ওয়েবারের নাম শুনেছ। ম্যাক্স ওয়েবারের যে একেবারে বিখ্যাত যে বই, তার আলোচনার বিষয়টা ছিল, তার মেইন আর্গুমেন্টটা ছিল যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ ইউরোপে কেন বিকাশ করেছে, কারণ একটা ধর্মবিশ্বাস, মূল্যবোধ, সেটা কি ক্যালভিনিজম। অর্থাৎ ওইখানে বলা হতো যে কাজ করা মানে ঈশ্বরের নৈকট্য লাভ, তুমি যত কাজ করবে তুমি আসলে তোমার বেঁচে থাকার যে পারপাস সেটাই সার্ভ করছো। তাই মানুষ কাজ পাগল হয়ে কাজ করেছে, এবং সেটা পুঁজিবাদে। এবং সেখানে একটা বড় কথা ছিল যে ব্যবসা বাণিজ্য বা এই ধরনের উৎপাদন ব্যবস্থায় সামিল হওয়া, সেটা হচ্ছে এক ধরনের ধর্মচর্চাই। তো এটাই কিন্তু মূলত পুঁজিবাদকে ত্বরান্বিত করেছে। তার মানে কিভাবে একটা বিশ্বাস পুরো একটা অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক কাঠামোকে নিয়ন্ত্রণ করে। তো এজন্যই বলছি যে সমাজবিজ্ঞান না বুঝে অর্থনীতি ওই অর্থে সম্পূর্ণ হয় না। আবার অর্থনীতি না থাকলে, অর্থাৎ তুমি যদি সমাজের অর্থনীতি না বুঝতে পারো, তাহলে সেই সমাজে শুধুমাত্র মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, মানুষের আচরণ এগুলো বুঝে লাভ নেই। অর্থাৎ একটা আরেকটাকে সম্পূরণ করে। অর্থাৎ এই দুটো যদি একসাথে আমি বুঝতে পারি, তাহলেই কেবল সমাজকে বোঝা সম্ভব। তো আজকের ক্লাসে আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আমরা এরপরে যে আরও কিছু বিজ্ঞানের শাখা আছে সেগুলোর সাথে রিলেট করব যে সমাজবিজ্ঞান কি করে সম্পর্কিত। তো আগামীতে ওই ক্লাসটা দিয়েই আশা করছি আমাদের এই চ্যাপ্টার শেষ হবে। তোমাদের একটা বাড়ির কাছে দিয়ে দিই, সেটা হচ্ছে যে অর্থনীতি তুমি কিভাবে দেখো, অর্থনীতি কিভাবে সমাজকে নিয়ন্ত্রণ করে, সেটা তুমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল, অর্থাৎ তোমার জীবন থেকে একটা অভিজ্ঞতা দিয়ে লিখবে। খুব ছোট করে কমেন্টে লিখে দেবে। ধন্যবাদ।